হা, খিদে জ্বালায় পেটের মধ্যে চোচো করছে। কি যে করবো, ঘরে একটা চাল ডাল কিচ্ছুটি নেই। এইদিকে খিদে জ্বালাও যে আর সইতে পারছি না। পেটের ভেতরটাও কেমন জানি বারবার মোচড় দিয়ে উঠছে। একবার একবার রিনার বাড়ি যাব নাকি? বাড়িতে কেউ আছে? ও বৌমা, বৌমা, বাড়িতে আছো? কে গো এই সাত সকালে বৌমা বৌমা করে ডাকছে? আমার শাশুড়ি তো সেই কত বছর আগেই মারা গেছে, এখন আবার নতুন শাশুড়ি এলো কোথা থেকে? বৌমা, আমি বুড়ি গো, বুড়ি, আমি তোমায় ডাকছি মা। হ্যাঁ শাশি, চিনতে পেরেছি। তাই সাত সকালে কি মনে করে এলে, আর কেনই বা এমন করে ডাকছো? বৌমা, বড্ড বিপদে পড়ে এসেছি মা। তা কি এমন বিপদে পড়ে এসেছো শুনি, যে বিপদ থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো? বৌমা, আমায় একটু চাল দিবি মা? কাল রাত থেকে কিচ্ছুটি খাইনি গো, আজ সারাদিনও পেটে একটা দানাও পড়েনি। আমায় এক মুঠো চাল দিবি মা? চাচি, আমাদের সংসারেই তো টানাটানি কাটে না, আমরাই তো আট পেটা খেয়ে থাকি গো, তা তোমাকে চাল দেবো কোথা থেকে? ও আচ্ছা, ঠিক আছে রে মা, তোকে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। বিরক্ত করার জন্যে ক্ষমা করে দিস রে মা। বুড়ি মন খারাপ করে রিনাদের বাড়ি থেকে বেরিয়ে এলো। হতাশ হয়ে বুড়ি এবার গেল অন্য বাড়ির দরজায়। বাড়িতে কেউ আছো গো? কেউ কি আছো বাড়িতে? আরে কি হয়েছে, বাড়িতে থাকবো নাকি বাড়ি ছেড়ে চলে যাব নাকি? কি চাও? হ্যাঁ, সকাল সকাল মন সারের মতো চিৎকার কেন করছো? আমারে এক মুঠো চাল দে না মা, খুব খিদে পেয়েছে। একটু চাল ডাল পেলে ভাত রেঁধে খেতে পারতাম। চাল ডাল দেবো মানে? তুমি কি চাল ডাল কিনে আমার বাড়ি রেখে গেছো নাকি যে চাল ডাল দিতে বলছো? না রে, তা আমি তো রেখে যাইনি, তোদের যা আছে তাই থেকে একটু চাইছি। কেন, চাল ডাল কি এমনি পাওয়া যায় নাকি যে তুমি এসে চাইবে আর আমরা তোমায় দিয়ে দেব? এমনি তো পাওয়া যায় না, সেটা আমি জানি। অনেক কষ্টে তোদের দরজায় এসেছি রে মা, আমায় একটু সাহায্য কর না। তুমি তো সারাদিন ঘরেই বসে থাকো, কাজ করো না কেন? সারাদিন বসে না থেকে কাজ করতেও তো পারো। সারাদিন আরাম করে এখন এসেছো চাল ডাল চাইতে, মানুষের কাছে চাইতে তোমার লজ্জা করে না? আরে, এখন আমার গায়ে কাজ করার মতন কোনো শক্তি নাই, তাই তো এখন কাজ করতে পারি না। না হলে এতদিন কাজ করেই তো খেয়েছি, কারো দরজায় তো কখনো যাইনি। আজ একটু সাহায্য কর না রে মা। আরে যাও তো, যাও যাও এখান থেকে, আমি তোমায় কিচ্ছু দিতে পারবো না। দূর হও, দূর হও আমার বাড়ি থেকে। সকাল হতে পারে না আর অমনি মানুষের দরজায় চাইতে চলে আসে, সত্য সব। বুড়ি কাঁদতে কাঁদতে লতাদের বাড়ি থেকে বেরিয়ে এলো। এভাবে কি না খেয়ে মরতে হবে আমায়? কেউ সাহায্য করলো না, সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। মনে হচ্ছে এই বয়সে আমায় না খেয়ে মরতে হবে। এই বয়সে এসে বুঝতে পারছি এক মুঠো ভাতের কি দাম। আরে বুড়িমা, তুমি রাস্তায় বসে এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বাবারে, সারাদিন খেতে পাইনি, সবার কাছে একটু খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু কেউ কিছুই দিল না, আরো কত কটু কথা শোনালো। বুড়িমা, পৃথিবীটা বড্ড কঠিন, কেউ কাউকে একটু সাহায্য করতে চায় না। খাবার নষ্ট করবে, কিন্তু সেই খাবারটুকু দিয়ে কাউকে সাহায্য করবে না। আরে বাবা, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, একটু খাবার দিবি? ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না। বুড়িমা, আমি ভিনদেশী,
আমার কাছে কোনো খাবার নেই। তোমাকে খাবার দিতে পারছি না বুড়িমা, তবে এই বীজগুলো রাখো, জমিতে বুনে যত্ন করো। মাটি কখনো কাউকে ফাঁকি দেয় না। বীজ দিয়ে কি হবে রে বাবা? আমি যে কোথায় মরছি, পারলে একটু খাবার দে না। এই বীজ দিয়ে আমি কি করব? ধৈর্য ধরো বুড়িমা, আজকের কষ্টই তোমার আগামী দিনের ভরসা হয়ে যাবে। কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। এই বীজ দিয়ে তুমি চাষ করে দেখো, ধীরে ধীরে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। অন্যের কাছে না চেয়ে নিজে পরিশ্রম করে হাত পেটা খাওয়াও অনেক আনন্দের। আমি কাল থেকেই চাষবাস শুরু করব। হ্যাঁ গো বুড়িমা, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা, এখন আমি তাহলে আসি। বেঁচে থাক বাবা, তুই বেঁচে থাক। আমার বড্ড উপকার করলি তুই। আমি তো সব আশায় ছেড়ে দিয়েছিলাম। কখনো আশা ছাড়বে না, আশায় বাঁধে মনে বাসা। আসি বুড়িমা, ভালো থেকো। তুই ভালো থাকিস রে বাবা, ভালো থাকিস। আরে রিনা ভাবি, দেখো দেখো, বুড়ি এই বয়সে চাষবাস শুরু করেছে। বুড়ি হাড়ে চাষবাস কি সহ্য করতে পারবে নাকি? পারবে কিনা সেটা আমি কি করে বলবো? দেখে তো মনে হচ্ছে বুড়ির মনে হয় বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। কি গো বুড়ি, এই হাড়ে মাটি কোপানোর শক্তি আছে? ফসল ফলবে তো, নাকি হওয়ার আগেই মরে যাবে? ফসল ফলবে কি ফলবে না সেটা তো সময় এলেই দেখা যাবে। চেষ্টার ফল কখনো বৃথা যায় না। হ্যাঁ, সেটা তো দেখাই যাবে। তা তুমি নিজের কামাই খাবে নাকি পরের ঘরে গিয়ে হাত পাতবে? হাত পাতলেও তো কেউ কিছুই দেয় না, তাই নিজের কামাই খাবো। এমন একদিন আসবে যেদিন সৃষ্টিকর্তার দয়ায় আমাকে আর কারুর কাছেই হাত পাততে হবে না। হ্যাঁ, তুমি জেগে জেগে স্বপ্নই দেখো। চলো তো লতা, বুড়ি যা ভালো লাগে তাই করুক গে, তাতে আমাদের কি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার সময় আমার নেই। হ্যাঁ, বুড়ির এসব ন্যাকামি দেখার সময় আমারও নেই। চলো চলো, বাড়ি চলে যাই। হে আমার মরিচ গাছ, তুই যদি ভালো হোস তাহলে আমি ক্ষুধার হাত থেকে বাঁচবো। আর কতদিন এই গাছের ফল পাকড় খেয়ে বেঁচে থাকবো বল? তোরা তাড়াতাড়ি বড় হ, তোদের বিক্রি করতে পারলে আমার পেটে ভাত জুটবে। এইভাবেই দিন গড়িয়ে গেল। গাছগুলো বড় হলো। এক সময় টকটকে লাল মরিচে ভরে গেল গাছ। মরিচ গাছগুলো অন্যরকম, দেখতে ঝলমলে, গন্ধে চারিদিক মাতোয়ারা, আর ছালে অসাধারণ। আরে বাহ, মরিচ গাছে তো লাল লাল মরিচে ভরে গেছে। এত মরিচ! যাই, গাছ থেকে মরিচগুলো তুলে বাজারে নিয়ে যাই। এতদিনের কষ্ট আজ আমার সার্থক হলো। মরিচ নেবে গো? মরিচ, লাল লাল মরিচ, পাকা পাকা লাল লাল মরিচ, একেবারে টাটকা মরিচ। নিয়ে যাও গো, নিয়ে যাও। আরে বাহ বুড়িমা, তোমার মরিচগুলো তো দেখতে খুব সুন্দর। তা এত সুন্দর মরিচ কোথায় পেলে গো? আমি নিজের হাতেই চাষ করেছি বাবা। আমার গাছ থেকে এই মরিচগুলো তুলে এনেছি। এত সুন্দর লাল মরিচ তো আমি আমার জীবনে দেখিনি। লাল মরিচগুলো দেখতে তো খুব সুন্দর, আর আমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে গো। শুধু রং দেখে পাগল হইও না গো দিনুদা। লাল মরিচের ঝাঁজ আছে কিনা সেটা তো দেখতে হইব নাকি? আছে বাবা, লাল মরিচে অনেক ঝাঁজ আছে, একবার খেলেই বুঝতে পারবে। নিজের জিনিস কেউ কি কখনো খারাপ কয় নাকি?
তা মরিচ গুলা এমনিতেই লাল নাকি রং করছ? না না বাবা, এগুলো এমনিতেই লাল, এতে কোনো ভেজাল নেই। তা তোর ইচ্ছে হলে একটা ভেঙে দেখ ঝাল আছে কিনা। অত বাজে বকছিস কেন? ঠিক আছে, একটা সিরাই দেখি তবে। আরে বাবা, বুড়িমা, তোমার লাল মরিচে কি ঝাঁজ গো? একটা ঝালেই নাক মুখ দিয়ে পানি বেরিয়ে গেল গো। আসলেই তো বুড়িমা, তোমার মরিচ গুলান যেমন লাল তেমনও ঝাঁস। আরে বাবা রে বাবা, এমন সুন্দর মরিচ অনেকদিন দেখি নাই গো বুড়িমা। বুড়িমা, আমাকে 1 কেজি লাল মরিচ দাও। হাবুর ফালতু কথা শুনে সময় নষ্ট করলাম। এই নে বাছা, তোর 1 কেজি মরিচ। ভাত বসিয়ে দিই, আর একটু ডাল রান্না করব, তারপর লাল মরিচ দিয়ে পেট ভরে ডাল ভাত খাবো। আহা, আজ কতদিন পর ভাত খাচ্ছি, প্রাণটা আমার জড়িয়ে যাচ্ছে। আহ, লাল মরিচে কত ঝাল রে বাবা, ঝাল ডালে স্বাদটা মনে হচ্ছে অমৃত। আজ কতদিন পর পেটটা ভরে খেলাম। যে মানুষটাকে অনেক ধন্যবাদ, যে আমার রোজগারের পথ খুলে দিল। অনেকদিন পরে আজ একটু শান্তিতে ঘুম দিতে পারবো। বাহ, আজ তো অনেক মরিচ হয়েছে। আজ যদি সব মরিচগুলো বাজারে বিক্রি করতে পারি না, তবে আজ বড় দেখে একটা মাছ কিনে আনবো। মনটা শুধু মাছ খেতে চাইছে। কি গো বুড়িমা, মরিচ নিয়ে চলে এসেছো? আরে বাবা, আমার তো এই মরিচগুলোই সম্বল রে। বুড়িমা, তোমার মরিচের গল্প তো সারা বাজারে ছড়িয়ে পড়েছে। শোনো বুড়িমা, তোমার এই লাল মরিচের দাম তো অনেক। তুমি কাল অনেক কম দামে বিক্রি করেছো, আজকে একটু দাম বাড়িয়ে দাও, বুঝলে? আচ্ছা রে বাবা, যা দাম হবে তাতেই বিক্রি করব। কি গো বুড়িমা, কখন এলে? এই তো রে বাবা, এখনই এলাম। সেই সকাল থেকে তোমার লাল মরিচের অপেক্ষায় আছি। সেই কবে থেকে এই লাল মরিচের খোঁজ করছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার এই সব মরিচ আমি নেব, তা সে যতই দাম হোক না কেন। বুড়িমা, তোমার সব মরিচ আমার। আমি সব লাল মরিচ কিনে শহরে নিয়ে যাব। শহরে লাল মরিচের খুব চাহিদা। তোমার এই লাল মরিচগুলো শহরে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। না না, বুড়িমার সব মরিচ যদি শহরের মানুষ খায়, তবে আমরা কি খাবো? আমি আগে এসেছি, মরিচ আমারই লাগবে। শোনো বুড়িমা, তোমার মরিচের খবর শুনে আমি দূর গ্রাম থেকে ছুটে এসেছি। সব লাল মরিচগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর কাল থেকে আমি তোমার বাড়িতে গিয়ে মরিচ আনবো। তোমাকে আর কষ্ট করে বাজারে আসতে হবে না গো। আরে বাছা, থাম থাম, ঝগড়া করিস না। এখানে তো অনেক লাল মরিচ আছে, তোরা আগে ভাগ করে নে। আজ ভাগ করে নিচ্ছি, কাল থেকে সব মরিচ আমার, কেমন? সবার কাছে হাত পেতে পেতে কতই না অপমানিত হলাম, কিন্তু নিজের মাটি আর পরিশ্রম আজ আমাকে বাজারে সেরা মরিচের মালিক করেছে। সত্যি, মাটি মানুষকে কখনো ফাঁকি দেয় না। আহ, আজ মজা করে ভাত খাবো।
কি গো বুড়িমা, তোমার লাল মরিচ নিয়ে নাকি বাজারে কাড়াকাড়ি পড়ে যায়? তা আমাকেও কটা লাল মরিচ দাও তো, খেয়ে দেখবো কেমন হয়। কেন রে লতা, আমার মরিচ লাগানোর সময় তো তোরা কত রসিকতা করেছিলি, এখন আবার এসেছিস মরিচ নিতে? বাবা, একটু লাল মরিচ বিক্রি করে নিজেকে কি মনে করছে কে জানে। মনে হচ্ছে কেউ যেন আর চাষবাস কিছুটি করে না, তুমি একাই করছো মনে হয়। নিজেকে চাই মনে করি না কেন, তোদের মতো অহংকারী কখনো হব না। আমার যতটুকু সামর্থ্য থাকবে তাই দিয়ে গরিব দুঃখী মানুষদের সাহায্য করব। দাও দাও, ইস দেমাগ কত, একটু লাল মরিচ চাষ করে মুখে কথা ধরছে না। বুড়িমা, দাও দাও, এবার তোমার মরিচ গাছ থেকে লাল মরিচগুলো তুলে দাও আমাকে, কেমন? তুই বস বাবা, আমি তোকে এক্ষুনি লাল মরিচগুলো তুলে দিচ্ছি। বুড়িমা, এই নাও তোমার টাকা, আর অন্য কাউকে যেন লাল মরিচগুলো দিয়ে দিও না। না রে বাবা, অন্য কাউকে দেব না। আর বাজারে নিয়ে যেতেও তো আমার কত কষ্ট হতো, তুই আমার সেই কষ্টটাও কমিয়ে দিলি। আমার লাল মরিচ আমি তোকেই দেব। আচ্ছা বুড়িমা, আমি তাহলে আসি, কেমন? আচ্ছা আয় বাবা। বুড়িমা, ও বুড়িমা, তোমার কাছে একটু সাহায্য চাইতে এসেছি, আমাকে একটু সাহায্য করবে? আমি হলাম গরিব মানুষ, আমি আবার তোকে কি দিয়ে সাহায্য করব বাবা? বুড়িমা, তুমি তো এই বয়সেও সেরা লাল মরিচ চাষি। আমি বারবার মরিচ চাষ করেও সফল হতে পারছি না, আমাকে একটু শিখিয়ে দেবে কেমন করে মরিচ চাষ করতে হয়? আরে বাবা হ্যাঁ, তুই এখানে বস, আমি তোকে শিখিয়ে দেব। বুড়িমা, তুমি তো কষ্ট করে সফল হয়ে গেছো, আর আজ তোমার কোনো কষ্ট নেই, দেখেছো? হ্যাঁ রে বাবা, অন্যের দয়া চেয়ে অপমানিত হওয়ার চেয়ে নিজের পরিশ্রমের ফলই সত্যিকারের সম্মান আর সাফল্য এনে দেয়। আজ আমি নিজের কষ্টের ফল ভোগ করতে পেরে খুব সুখী। 10টা বছর কেটে গেছে, সময় সময় কত দ্রুত চলে গেছে, কিন্তু এই গ্রামের গন্ধটা একটু বদলায়নি। ধান, মাটি, কাঁচা পুকুরের গন্ধ সব যেন এখনো আগের মতোই রয়ে গেছে। এই গেটটা এখনো কিচকিচ করে। দাদু কতবার বলতেন, এই গেটে শব্দ হলে মনে হয় এই বুঝি আনু বাড়ি ফিরেছে। আরে অনন্যাদি, আপনি? আমি তো আপনাকে চিনতেই পারছিলাম না, বড়ই হইয়া গেছেন গো। তুই মিতু, কত বড় হয়েছিস। তোকে যখন লাস্ট দেখেছিলাম তুই তখন হামাগুড়ি দিতি। বড় হইব না, আপনি তো কতদিন ধইরা আসেন না। দিদিমা অনেক দিন ধইরা আপনার লাইগা কান্দেন। আনু দিদি ভাই, তুই আইসোস, আয় আয়, কাছে আয়। আমি আসতে অনেক দেরি করে ফেলেছি তাই না দিদা? না রে, তুই আইসোস, এখন সব ঠিক হইয়া যাইব। তোর দাদু মরণের পর থাইকা বাড়ি ঘর সব চুপচাপ, রান্না ঘরেও আগুনও চলে না আর। আচ্ছা দিদা, তুমি কি এখনো পেঁপে দিয়ে চিংড়ি ঘন্ট করো? ওইটা তো দাদুর প্রিয় ছিল। প্রতিবারই তিনি বলতেন, আনু খাও, এটা তোমার দিদার জাদুর রান্না। ও রান্নার স্বাদ এখন মনে নাই রে দিদি ভাই, কতদিন হাতেই ধরা হয় নাই হাড়ি করি। তোর দাদুর লগে লগে আমারও মন সইরা গেছে। তাহলে আবার মনে করো দিদা, আমি শিখবো, তোমার কাছেই শিখবো, ওই স্বাদ আবার ফিরিয়ে আনবো।
তুই তুই কেমনে শিখবি? তুই তো আধুনিক মাইয়া, রান্নাঘরে ঢুকবি তুই? তুমি বললেই আমি ঢুকবো। আমি শুধু রেসিপি না, তোমার ভেতরের গল্পগুলো খুঁজে আনবো। এই ঘরে কত গল্প জমে আছে কে জানে। দিদার হাতের রান্নার জাদু, দাদুর হাসি, হাড়িতে ফুটতে থাকা পেঁপে আর চিংড়ির গন্ধ, সব যেন বাতাসে মিশে আছে এখনো। উফ, এত ধুলো জমেছে, কে জানে কবে এটা শেষ খুলেছে। রেসিপি খাতা, এইটা তো দিদার হাতের লেখা। চিংড়ি ঘন্ট গিরিধারীর প্রিয়। এই তো ওটাই। দিদি, ওই খাতা আপনি পাইলেন কেমনে? দিদিমা কইতেন খাতা কেবল আপনি আইলে খুলবো, তাই তো এত বছর এমনই পইড়া রইছে। দিদা এখনো আমার কথা বলেন? হ, প্রতিদিন কয় আমার রানু আইলে ওর লগে বইয়া অনেক গল্প করমু, ওরে রান্না করা শিখামু। তা দিদা এখন তো অনেক কিছুই ভুল্লা গেছে মনে হয়। পেঁপে পাতলা করে কাটিতে হইবে, চিংড়ি ধুইয়া নুন দিয়া ভেজে লইতে হয়, আর তারপর উফ, এই অংশটা তো ভেজে গিয়ে দাগ লেগেছে, বাকিটা পড়াই যাচ্ছে না। দিদি, আমি শুনছিলাম শান্তি পিসিমা অনেক কিছু জানে। উনি কইতেন দিদিমা আগে উনার লগে বইসা কত রান্না করত। তাহলে উনার কাছেই যাব, দেখি উনি কিছু জানেন কিনা। তবে এই খাতাটা আমি আমার কাছেই রেখে দেব। এটাতে আছে দিদা আর দাদুর রান্নার গল্প। আমার শুধু স্বাদ জানার দরকার না, আমি উনাদের ভালোবাসা আর স্মৃতিও চাই। এই পাতাটা দেখো, লেখা কেমন ঝাপসা হয়ে গেছে। মনে হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ধাপ ছিল। এই লাইনটা দেখেন তো দিদি, কইতেছে ঝাল ভাজা দেওয়ানের আগে তেজপাতা দিতে। এরপর আর কিছুই বোঝা যাইতেছে না। আগে পাতায় লেখা ছিল চিংড়ি হালকা লাল হয়ে উঠলে নামিয়ে রাখো, আর তারপর এই চিহ্নটা আবার কি? এটা তো কোনো রান্নার টিপস না, অদ্ভুত লাগছে, যেন কোনো সংকেত। আমার মনে হচ্ছে এটা দাদু এঁকেছিলেন। ওনার তো নাকি যে কোনো ব্যাপারে রহস্য খুব পছন্দ আছিল। কই তো রান্নায়ও নাকি রহস্য থাকে। দাদু তো সবকিছুতেই রহস্য খুঁজতেন, এমনকি ঝোড়ের খানেও। চল দিদার কাছে যাই, উনি কিছু মনে করতে পারলে এই রহস্যটা কিছু পরিষ্কার হতে পারে। দিদা, এই পাতায় কি লেখা ছিল মনে আছে? এটা ছিঁড়ে গেছে মনে হয়। এই জায়গাটা ছিল এক গোপন ফোড়নের কথা। আমি নিজেই লিখছিলাম। উপকরণ লিখলেও আসল ঘ্রাণটা তো মুখে মুখেই চলত, লেখায় ধরা পড়ে না। কিন্তু ফোড়নটা কি ছিল দিদা? শুধু সর্ষে জিরে নয়, নিশ্চয়ই কিছু ছিল যেটা রান্নাটাকে আলাদা করত। একটা মশলা তোর দাদু আমার জন্য আনতো শিলং থাইকা। পাতা শুকায় গুঁড়া করতাম, সেইটা দিয়ে দিতাম একদম শেষে, গন্ধই আলাদা হইতো। সে মশলাটার নাম মনে আছে তোমার? মনে পড়তেছে না রে, বয়স হয়েছে তো, এখন তো অত কিছু মাথায় ধইরা রাখতে পারি না। আমাদের আরো কিছু খুঁজতে হবে মিতু, শুধু রান্না না। এই গল্পের ভেতরে লুকিয়ে আছে একটা অন্য রহস্য। প্রথমে কি শান্তি পিসিমার কাছে যাইবেন? উনি দিদিমার লগে আগে রান্নাঘরে একসঙ্গে বসে গল্প করতেন। চল, পিসিমাকে অনেক বছর দেখিনি, এখন কেমন আছেন কে জানে।
আরে এইটা কাটা, তুই গিরি আর বাসন্তী রানু না? মা গো মা, কত বড় হইয়া গেছস। পিসিমা, তুমি একটু বদলাওনি। আমি তো বুড়ি হইয়া গেছি, চামড়াও কুচকে গেছে, হাঁটুর ব্যথা উঠছে আর নামছে, তবু তুই বলছিস আমি বদলাইনি? পিসিমা, আমি দিদার রান্নার একটা পুরনো রেসিপি করছি, পেঁপে দিয়ে চিংড়ি ঘন্ট। খাতায় কিছু ছাপ পাওয়া গেছে, কিন্তু অনেক কিছু মুছে গেছে। বাসন্তীর সেই ঘন্ট? ও রাখতো আর হাড়ির সঙ্গে কথা কইতো, রান্নার আগেই পেঁপেটারে তেল মালিশ করতো। তোর দাদু তো এত মজা কইরা খাইতো, জানো পেঁপে ঘন্ট না, প্রেম ঘন্ট। তাই বুঝি, আমি সেই প্রেমটাই খুঁজতে এসেছি। কি দিয়ে শুরু করতো দিদা? প্রথমে কড়াইটা চুলায় দিত, মাটি বা পাতিলের হাড়ি, হালকা আগুন, সর্ষের তেল গরম হইলে শুকনা মরিচ আর পাঁচফোড়ন, তারপর একটু ভাজা জিরে বাটা গুঁড়ো। সাধারণ সবজি রান্নার মতো না, ওর রান্নাটাই ছিল একটু অন্যরকম। মাটির হাড়ি, সর্ষের তেল, শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরে বাটা গুঁড়া, হ্যাঁ এগুলোই তো, নাকি আরো কিছু আছে? আর একটা কথা, চিংড়িগুলো আগে ভেজে রাখতে হবে, বলতো ঘন্টের রস চিংড়ির গায়ে আলগা গায়ে মাখে। অনু, মা অনু, তুই কবে আইলি রে? আমাকে তো একদমই ভুল্লা গেছোস, গ্রামের কোনো খোঁজ খবর রাখিস? সব খবর একসাথে নিতে এসেছি ঠাম্মা। দিদার রান্না ফিরে পেতে চাই, তুমি কি কিছু মনে করতে পারো? ওই রান্না, ওইটার গন্ধে বাড়ি ভইরা যাইতো। একটা কথা মনে আছে, চিংড়ির খোসা কখনো ছাড়তো না, বলতো এই খোসার কুড়মুড়ে ভাবটাই নাকি কণ্ঠে আলাদা ঘ্রাণ আনে। খোসা সহ চিংড়ি, কি অদ্ভুত! এখন কেউ এটা করেই না। আর মনে রাখো, রান্নার সময় উনি হাড়ের মুখ খোলা রাখে, একটা শুকনো পাতাও দিতেন। কি যেন পাতাটা, মুখে আইতাছে না। এক একজন এক এক খণ্ড গল্প দিচ্ছে, যেন সব মিলে একটা সময়ের দরজা খুলছে। যেন এটা একটা রান্না না, এটা একটা জাদু, ধাপে ধাপে বানানো ইতিহাস। দিদি, ওই সাদা মাগো ঘরে আবার আইব? আসবে, খুঁজতে খুঁজতে একদিন ঠিক খুঁজে পাবো। তুই আসলে করছিসটা কি অনু? তোর হাতে এত কাজ, শহরে ফিরতে হবে কাল, আর তুই বসে বসে এইসব পাগলামি করছিস। এই পেঁপে চিংড়ি রেসিপি লিখছিস তুই? এটা শুধু পেঁপে চিংড়ির কথা না দাদা, এটা একটা সময়ের গল্প, দাদুর স্মৃতি, দিদার স্বপ্ন। আরে ভাই, এখনকার যুগে এইসব ঘন্ট কে খায়? ফুড পান্ডা খুললেই সব পাওয়া যায়। এতটা কষ্ট করে রান্না করার দিন কি আর আছে নাকি রে? সব খাবার তো আর খাবার হয় না হরি, কিছু রান্না থাকে আত্মার স্বাদ, সেটা স্মৃতির ভেতরে গাঁথা। তোর দাদু প্রতিবার বলতেন, এই ঘন্টে আমার জীবনের ঘ্রাণ আছে, আর আমি সেটা ভুলতে পারি না। তোর যা ইচ্ছা তুই কর, আমি শুধু বলছি সময়টা বাঁচিয়ে আরো কিছু কাজ করা যেত। তোর তো সামনে বিদেশে একটা কনফারেন্স আছে, সেখানে যাবি না নাকি তুই? পরিবারের ঐতিহ্য হারিয়ে গেলে কনফারেন্স দিয়ে কি হবে? এই রান্নাটাই যদি আমাদের পরিবারকে একসাথে বসাতে পারে, তার চেয়ে বড় অর্জন আর কিচ্ছু হতে পারে না। বোকা পোলা অরিন্দম, সময়ের দাম বোঝে, শেকড়ের বোঝে না। ও শহরের পোলা, শহরে বড় হইছে, পরিবারের সাথে থাকতে পারে নাই, তাই ওর কাছে পরিবারের কোনো গুরুত্ব নাই। আমার কেবল মনে হয়
দাদুর তৈরি করা ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে, আর আমি সেটা ফিরিয়ে আনতে চাই। আমার বিশ্বাস তুই পারবি দিদি ভাই। প্রথমবার ভুল হইব, দ্বিতীয়বারও, কিন্তু তৃতীয়বারে নিশ্চয়ই হইব সেই পুরান ঘ্রাণটা ফিরাইব। এই রান্না, এই হাড়ি, এগুলো সব বস্তু নয়, এগুলো তো আমার দাদু দিদার ভালোবাসা, আর আমি সেটা কিছুতেই হারাতে দেব না। পেঁপে পাতলা করে কাটা, ওকে? চিংড়ি আগে ভেজে নিতে হবে। না না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দিদা বলতেন লাল না, গোলাপি। ও দিদি, ইউটিউব দেখা শিখতেছেন? ওই রান্না কি ওইখানে পাওয়া যাইব নাকি? পাওয়া যায়, কিন্তু আমাদের আসল ঘ্রাণটা নেই। আমি কেবল দেখে নিতে চাই কিভাবে সেদ্ধটা ঠিক হয়, কিন্তু স্বাদটা সেটা তো দিদার হাতেই ছিল। মায়ের রান্না নিঃসন্দেহে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা। খাবারটা নিখুঁত, তবু মন বলছে এইটা ওটা নয়। যেটা দাদু খেতেন আর চোখ বন্ধ করে বলতেন এইটাই জীবন। আমি ঠিক করেই ফেলেছি, আগামীকাল আমি নিজ হাতেই রান্না করব। ভুল করব, পুড়ে যাবে, কাঁচা থাকবে, তাও করব। যতবার দরকার ততবারই বানাবো, যতক্ষণ না আমি সেই পুরনো গন্ধটা পাই। রান্না কেমন হয়েছে? আপনার চোখ মুখ দেখা মনে হইতাছে রান্না মনের মতো নয় নাই। হ্যাঁ রে, রান্না খারাপ হয়নি, কিন্তু আমি যেমনটা চাচ্ছি তেমনটা হয়নি। আগামীকাল আমি নিজেই রান্না করব, এইবার মনের মতো হবেই হবে। হ্যাঁ, তাই যেন হয়। আমি আপনারে সাহায্য করব। তুই তো আমার শিখিয়ে দেওয়া ছোট্ট শেফা। তেল কি কম হয়ে গেল নাকি? না থাক, এখন যদি আরো কিছুতে সবটাই নষ্ট হয়ে যাবে। মিতু, চিংড়িগুলো খোলাটে হয়ে যাচ্ছে না তো? দিদি দেখেন, চিংড়ি একদম মসমসা হইয়া যাইতাছে। একটু কম ভাজলে ভালো হইতো না? তুই একটু চুপ করবি? তুই তো বক বক করে আমার মাথা ঘুরিয়ে ফেলেছিস। এমনিতেই আমি নতুন মানুষ। উফ, একটু বলবো? পেঁপেগুলো মনে হচ্ছে আধা কাঁচা, আর চিংড়িগুলো একদম রাবার হয়ে গেছে। কি বলিস? তাই নাকি? আমি পারছি না। এত ভালোবাসা, এত ইতিহাসের ভার, আমি কি এটা ধরে রাখতে পারবো না? দিদি, আমি কিছু করতে পারি? হ্যাঁ বলো। ভাইকা বলেন না দিদি, আগুনে প্রথমবারই মাছ ভাজা যায় না। হঠাৎ করেই দিদিবার মতো রান্না করতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। তুই তো দেখছি এখন দার্শনিক হয়ে গেছিস রে। দিদি, কাল আবার চেষ্টা করেন, আমার বিশ্বাস আপনি কাল ঠিকই পারবেন। হ্যাঁ রে, কাল আবার শুরু করব, তবে এবার মন দিয়ে। আর কাঁদবো না, এবার কেবল রাঁধবো। ওইসব পুরান চিঠি পড়া তুই কি করবি দাদু ভাই? ওইসব আর কেউ পড়ে না। দিদা, দাদু সবসময় রেসিপির কথা বলতেন, হয়তো তেমন কিছু তোমার জন্য রেখে গেছেন। দিদা, এটা দাদুর হাতের লেখা না? তোমার জন্য চিঠি। ও, ওইটা তো গিরিধারী ওই চিঠিটা লিখছিল আমার জন্মদিনে। বলছিল তোরে সারা ঘন্ট রাধাই হয় না। বসু, তোমার হাতের ঘন্ট খাইলে আমার বুকটা ভইরা ওঠে। তুমি যে মশলা দাও, আমার মনে হয় তাতে জাদু আছে। তোমার রান্নার গোপন হলো সেই পাতার গুঁড়া। আমরা একবার শিলং বেড়াতে গিয়েছিলাম না, সেখান থেকে আনা পাতাটা শুকাইয়া তুমি সেই গুঁড়া করতা, তার শেষে দিতা, পুরো বাড়ি ভইরা যাইতো ঘ্রাণ দিয়া।
শিলং থেকে আনা গুড়া পাতা? এটা তো কোনো রেসিপিতেই ছিল না। তুমি এটা আমাকে বলনি কেন? দিদি ভাই, আমি ভুল লাগেছিলাম। তোমার দাদুর কথায় আবার মনে হইল ওইটা ছিল শুকনো তুলসী পাতার মতো কিছু, কিন্তু একটু টক গন্ধ ছিল। সেইটাই দিতাম ঘন্টের শেষে, 1 চিমটি মাত্র। এই তো, এইটাই ছিল ঘন্টর প্রাণ। আমি তো এটা ছাড়াই বানাচ্ছিলাম, তাই বলেই স্বাদ হয়নি। এখন বুঝতে পারছি কেন সেটা প্রাণহীন লাগছিল। এইবার হয়তো তুমি বানাইতে পারবা দিদি ভাই। এইবার রান্না না, স্মৃতির আদা হইব। এই হাড়িতে যখন দিদা রান্না করতেন, আমি তখন অনেক ছোট। আজ আমি নিজেই সেটা রান্না করব। আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, দিদিমা কইতেন মাটির হাড়িতে রান্না করলে নাকি রান্নার স্বাদ আরো ভালো হয়। এইবার অনন্যাদি পুরো পাকা রাঁধুনি হয়ে গেল। এই ঘ্রাণটা তো, এটা তো আমার হাতের। মনো কি তবে? এই পাতাটা, এটাতেই দাদুর ভালোবাসা, দিদার ঘ্রাণ আর আমার যুদ্ধ। শেষ মুহূর্তে দিতে হবে যত্ন করে। এটা তো সেই ঘ্রাণ, সেই স্বাদ। আমি তো ভাবিনি তুই পারবি অনু, তুই পারবি। সেই স্বাদ 20 বছর পর পেলাম। মনে হচ্ছে যেন সময় পিছিয়ে গেছে। দিদা, এটা তোমার জন্য। তুমি ছাড়া এই রান্নার মানেই নেই। ঘন্ট রাধা মানে খালি মশলা না, মন লাগে দিদি ভাই। তোর হাত দিয়ে আজ আবার মন ফিরাইছে। তুই সত্যি আমার রান্না আগলে রাখলি। আমি আগলে রাখবো দিদি ভাই। যতদিন থাকি তোমার রান্না আমার ভেতরেই থাকবে। এই এখন আবার ঘন্ট। না মা, এটা ঘরের ঘন্ট। এই রান্নায় ঘরের মানুষ জড়ায়। এই রান্না ঘর রাধে। দিদিমা, আপনি এত কি ভাবতেছেন? ভাবতাছি অনন্যার রান্নার কথা। ঐতিহ্য হারায় না যদি কেউ সেটা খুঁজা ফিরায় আনে। এই রেসিপি শুধু রান্না শেখায় না, এই রেসিপি আমাদের শেখায় কিভাবে স্মৃতিকে ভালোবাসার রূপ দেওয়া যায়। তুই শুধু রান্না করিস নি মা, তুই একটা ঘর আমার বানিয়েছিস। আমার মন কইতাছে গিরিধারী আমাগো কথা শুনতাছে। মনে হইতাছে ও আমাগো লগেই বইসা আছে। কেউ স্মৃতি ধরে রাখুক বা নাই বা রাখুক, আমি ধরে রাখবো। এইটা আমার উত্তরাধিকার।